হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি যে বইটা করছিলাম, জিকের সেকশনগুলো করছিলাম, তো সেই বইয়েরই আমরা ম্যাথের সেকশনটা করব। আজকে ম্যাথের সেট নাম্বার 1 করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যান, ভালো ভালো পিডিএফ দেওয়া আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 3 কোশ্চেন, নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? তাহলে 3/4 মানে এখানে দেখো পয়েন্ট দিয়ে 0, তাহলে 4×7 = 28, 2 0, 5 4×5 = 20, এটা হলো। তাহলে 3/4 = 0.75। আবার মানে 5/6 আছে, তাহলে পয়েন্ট দিয়ে 0, ছয় ছয় 48, ঠিক আছে, এখানে 0.0, তাহলে 3×6 = 18। তাহলে এখানে 5/6 = 0.83 আসছে। তো এর মধ্যে কে আছে দেখো, এখানে 1/2 মানে কত? 1/2 মানে হচ্ছে 0.5, 2/3 মানে হচ্ছে 0.66, তারপরে 4/5 মানে হচ্ছে 5×8 = 40, তাহলে 0.8, এখানে 0 একটা বসিয়ে দিতে পারো। আবার 9/10 = 0.90। তো এইটা আর এইটার মধ্যে একমাত্র এইটা আছে, ঠিক আছে, তো 4/5 আসবে। সি দাগের অপশন এখানে সঠিক, মানে 3/4 থেকে বড় আর 5/6 থেকে ছোট, মানে এদের মাঝখানে আছে হচ্ছে এইটা। নেক্সট, 6 কোশ্চেন। একজন দোকানদার 58,000 টাকা দামের একটি ওয়াশিং মেশিনে পরপর 3টি ছাড় দেওয়ার অফার দেন, যার ফলে দাম কমে 42,000 টাকা হয়। যদি ছাড়গুলি যথাক্রমে 5%, 10% এবং X% হয়, তবে X এর মান কত হবে? তো এখানে দেখো 58,000 টাকা হচ্ছে মানে এমআরপি, আর ছাড় দেওয়ার পরে, 3টে ছাড় দেওয়ার পরে কিন্তু 42,000 টাকা হচ্ছে। তো আগে আমি এখানে দুটো ছাড় যেটা দেওয়া আছে সেটা আমি আগে বের করে নিই। 58,000 ইন্টু 5% মানে কত? 5% মানে হচ্ছে 1/20। তো ছাড় দেওয়ার পরে দাম হচ্ছে তাহলে 19/20 হবে। আবার 10% ছাড় দিয়েছে, তার মানে 1/10। তো এখানে আমি 9/10 লিখতে পারি, যেটা মূল্য আসবে ছাড় দেওয়ার পরে। তো এই দুটো আমি কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা আসবে 29, 29, আর এখানে শূন্য আছে, তাহলে 290 আসবে। তো এটাকে আমি এইভাবে লিখছি, 300 - 10, এইভাবে লিখলাম 290কে, ইন্টু 19 ইন্টু 9। তো 19 দিয়ে ফার্স্টে গুণ করে নিই, তাহলে 5,700 - 190 ইন্টু 9। এবার এটা বিয়োগ করে দিলে আসছে কত? 5,510 আসছে। তার সঙ্গে যদি 9 গুণ করে দিই, তাহলে 45,000, 4,500, আর এখানে 90, তাহলে 90,594 এইটা আসছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে মানে আরেকটা যে ছাড়, X% হওয়ার ছাড় দেওয়ার পরে কিন্তু 42,000 টাকা হচ্ছে। তাহলে এখানে আমি যদি 42,000 দিয়ে বিয়োগ করে দিই, তাহলে যে ছাড়টা দেওয়া হচ্ছে X%-এ, সেটা হচ্ছে 0,957, তাহলে 7,590। আর কার উপরে ছাড় দেওয়া হচ্ছে? এই যে টাকাটা বেরোলো তার উপরে ছাড় দেওয়া হচ্ছে 4,9,590। তো এগুলো আমি মুছে দিয়ে এবারে, আমাদের যে X% সেটা এখান থেকে চলে আসবে, এইটা ইন্টু 100। আচ্ছা দেখো, এখানে যদি আমি ওপরে যদি 10 যোগ করে দিই আর নিচে যদি 10 যোগ করে দিই, তাহলে কিন্তু খুব সামান্য একটা মাইনর চেঞ্জ হবে। তাহলে ওপরে যদি আমি এর সাথে 10 যোগ করে দিই, তাহলে এখানে কত আসবে হচ্ছে 7,600 আসছে, ঠিক আছে। আর এখানে যদি আমি 10 যোগ করি, তাহলে 49,600 আসছে, ইন্টু 100। মানে এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কিন্তু এটা করলাম। তাহলে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে এবার দেখো, এখানে যদি 4 দিয়ে কাটি, তাহলে কত আসবে? 4 দিয়ে কাটলে হচ্ছে 4×19 = 76, তাহলে 19
আর দুটো শূন্য, ঠিক আছে। এটা 4 দিয়ে কাটলে কত আসবে? 4 একে 4, 4 দুগুণ 8, আর 4 4 16। তাহলে 1 মানে দুটো শূন্য বাই 1 2 4, ঠিক আছে। তাহলে এবারে যদি এটাকে আমি ভাগ করে দিই, একেবারে ভাগ করে দাও, তাহলে 1 দিয়ে গেল 1 2 4, তারপরে এখানে আসবে 6, এখানে এখানেও 6 আসলো, 0 নিচে নেমে গেল, 5 দিয়ে করো তাহলে 620, তারপরে 40 আসলো, পয়েন্ট দিয়ে 0 আসলো, 3 দিয়ে করো তাহলে 36 আর 12 মানে 372 আসলো। তাহলে প্রায় কিন্তু এইটা আসছে। তো আমাদের এ দাগের অপশন সঠিক। মানে এখানে 10 ওপরে নিচে যোগ করলে কিন্তু খুব মাইনর একটা চেঞ্জ আসবে, যেহেতু এখানে পয়েন্টে উত্তর দেওয়া, তো এটা করে নিলে কিন্তু খুব সহজে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। নেক্সট 8-এর দাগ, যদি কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 5/2 হয়, কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 5/2 হয়, তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে আমি যদি উভয় সাইডে স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে? কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সেক থিটা। আচ্ছা, এটা আমাদের জানা আছে কস থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা হয়, তাহলে সেক থিটা ইকুয়ালস টু 1/কস থিটা আসবে। তো আমি এই জায়গাটা যদি 1/কস থিটা বসিয়ে দিই, তাহলে কস কস কেটে গেলে এখানে 2 পড়ে থাকবে। তো এখানে আসবে কোসেক স্কোয়ার, কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, এটা আসবে 25/2, আর এখানে যে 2টা ছিল সেটা এইদিকে চলে যাবে, -2 আসবে, তাহলে 25 - 4/2, তাহলে 21/2 হবে। সরি, এটা এটা 4 আসবে, 25/4 হবে, ঠিক আছে। তাহলে এখানে 8 আসবে, 8 আসলে এই জায়গাটায় হবে হচ্ছে এটা 17/4 আসবে, ঠিক আছে। তো ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 10-এর দাগের কোশ্চেন, যদি পি x, y বিন্দু এবং এ ছোট হাতের a, 0 বিন্দু দূরত্ব a প্লাস এক্স হয়, তবে ওয়াই স্কোয়ার মান কত? তো দুটো বিন্দুর দূরত্বের সূত্র হচ্ছে এখানে এক্স, এটা -a তার হোল স্কোয়ার আসবে, আর প্লাস ওয়াই, এখানে ওয়াই -0 তার স্কোয়ার ইকুয়ালস টু, এখানে বলে দেওয়া আছে a প্লাস এক্স। তাহলে উভয় সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। তো এইটা যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2ax মাইনাস, এটা যেহেতু এদিকে নিয়ে আসছি তাহলে এখানে মাইনাস চলে আসবে, -x² মাইনাস a স্কোয়ার প্লাস 2xa, ঠিক আছে। তাহলে এইটা কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু চলে আসছে 4ax, ঠিক আছে। তো তো এটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন, তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে, যদি এ এর বেতন বি এর বেতনের 30% কম হয়, তবে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ বেশি? তো এ বাই বি, এখানে বলেছে বি এর চেয়ে 30% কম হচ্ছে এর বেতন, তাহলে বি যদি 100 হয়, এটা হচ্ছে 70 হবে। তো এখানে 7/10, তাহলে এখানে বলছে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ বেশি? তো এখানে বেশি হচ্ছে 3%, তাহলে 7 আর 3 ইন্টু 100, মানে এখানে হচ্ছে, এটা আমি লিখতে পারি 3 ইন্টু 1/7 ইন্টু 100, আর 1/7 মানে কত? 14.28%, তাহলে এটা গুণ করে দাও, তাহলে 42.6/7% আসবে, ঠিক আছে। বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে এইটা আমাদের মান বের করতে হবে, তাহলে 0.07 তার কিউব আসবে ওপরে, -0.05 তার কিউব, আর নিচে আসছে এখানে 0.07 তার স্কোয়ার প্লাস 0.07 ইন্টু 0.05
প্লাস 0.05 তার স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এর সূত্রটা কি, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে কিন্তু এই এ বি মানে কিন্তু এইটার সাথে সমান হয়ে যাবে, তাহলে জাস্ট শুধু 0.07 মাইনাস 0.05 হলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 0.02 হচ্ছে অ্যান্সার, বি দাগের অপশন সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে 2, 6, 18 ডট 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 এই গুণোত্তর প্রগতিটির এইথ পদ কত। তো এখানে 2, 6, 18 ডট ডট ডট, তো এখান থেকে 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, মানে হচ্ছে এখানে গুণোত্তর প্রগতির যে আর সেখানে আসবে কত, এটা 3, আর ইকুয়ালস টু 3, এন এখানে 8 আছে, মানে 8তম পদ বের করতে বলেছে। তাহলে আমাদের সূত্র কি, ফার্স্ট পদ হচ্ছে 2, তার মানে এ ইকুয়ালস টু 2, তাহলে সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে টি এন মাইনাস মানে টি এন এর সূত্র। তাহলে টি 8 কত হবে, এ হচ্ছে 2 আর এখানে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার ওপরে 7 আসলো। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 3, তাহলে এখানে 2 3 দুগুণ 6 ইন্টু 9 9 9, তাহলে 9 নং 81, 81 ইন্টু 9 করলে 200, এই 729 ইন্টু 6, মানে 6 দিয়ে গুণ করো, 6 7 42, 6 দিয়ে গুণ 12, 6 নং 54, 4 7 3 4, তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 23 দাগের কোশ্চেন, যদি এ ইকুয়ালস নট ইকুয়ালস টু বি হয়, মানে এ আর বি দুটো আলাদা সংখ্যা হয়, তবে নিচের কোনটি সঠিক। তো যখন এ আর বি যদি আলাদা সংখ্যা হয়, তাহলে এ এম মানে অ্যারিথমেটিক যে অ্যারিথমেটিক মিন সেটা হচ্ছে জিওমেট্রিক মিনের থেকে বড় হবে। তার মানে অ্যারিথমেটিক মিন মানে কত, এ প্লাস বি বাই 2, এটা হবে হচ্ছে রুট এ বি, তার থেকে বড়। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে কোনো ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং হরকে 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হলো 6/5, আসল ভগ্নাংশটি কত। তো এখানে ভগ্নাংশটি যদি আমি ধরি এক্স বাই ওয়াই যদি ধরি, তাহলে প্রথম ওপরটাকে 25% হ্রাস মানে কত, 25% মানে হচ্ছে 1/4, তার মানে হ্রাস পাচ্ছে মানে 3/4 হবে। আর এখানে 250% বৃদ্ধি পাচ্ছে মানে 350 বাই এখানে 100, কাটাকুটি করলে এখানে আসবে 7, এটা 2, তো এখানে 7/2 আসবে। তো এইটা ইকুয়ালস টু এখানে 6/5 বলে দিয়েছে। ঠিক আছে, তো এই 2 দিয়ে এখানে 2টা কেটে গেল, মানে 4কে কাটলাম 2 আসলো, তাহলে আর তাহলে উপরে আসছে 3a বাই 14b ইকুয়ালস টু 6/5, 3 দিয়ে এটাকে কাটলে এটা 2 আসলো, তাহলে a বাই বি ইকুয়ালস টু 28/5 হবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 29 দাগের কোশ্চেন, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার সাইন থিটা টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা টু দি পাওয়ার 10 এর মান কত হবে। তো আমরা এটা জানি, সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। তো এখানে এখানে সাইন থিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে কোসেক থিটা হবে হচ্ছে 1/x আসবে। তো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 1 ইকুয়ালস টু 2x, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে 2xটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এইটা আসবে, তাহলে এক্স ইকুয়ালস টু কত, 1 আসবে। ঠিক আছে, তো তার মানে সাইন থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা মানটা যদি বসিয়ে দিই, 1 টু দি পাওয়ার 10 প্লাস 1/1 টু দি পাওয়ার 10, তাহলে কত আসবে, 2 আসবে। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট
30 দেওয়ার কোশ্চেন। এখানে দেখো পরপর সাজানো আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 আর 39। রাশিগুলির মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করো। তো পরপর যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে এখানে আমাদের মাঝখানে যে দুটি সংখ্যা x+2, এখানেও চারটে সংখ্যা আছে, এইদিকেও চারটে সংখ্যা, তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা সেটার মধ্যে আমাদের গড় করতে হবে। তো x+2 প্লাস x+4 বাই 2 ইকুয়ালস টু 24 বলে দেওয়া আছে। তাহলে x এর মান কত হবে? এখানে 2x প্লাস 6 ইকুয়ালস টু 48। তাহলে 2x ইকুয়ালস টু, এটা আসবে 42, x ইকুয়ালস টু 21। তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 35 দাগের কোশ্চেন। এখানে বলছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত হবে? তো সংখ্যাগুরু মান বলেছে মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যে সব থেকে বেশি 15 বার 15 নাম্বারটি সব থেকে বেশি বার আছে। তো এখানে দেখো 16 কিন্তু দুবার আছে, 17 এটাও দুবার আছে, আর 15 দুবার আছে। তো এখানে যেহেতু সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে, তাহলে এক্স কে অবশ্যই 15 হতে হবে। তাহলে 15 তিনবার আসছে, তখন সংখ্যাগুরু মান হবে, তো এক্স এর মান ডি হবে। নেক্সট 36 কোশ্চেন। x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? তো এরম ধরনের অঙ্কের ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা সূত্র আছে, যদি আলফা আর বিটা যদি এই দুটো হচ্ছে এই সমীকরণের বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হবে। সমীকরণটা তখন কি হবে? ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে বি বাই এ আর সূত্রের মাইনাস। আচ্ছা, আলফা আর বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি আসবে? এখানে সি, এই যে সি বাই এ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এক্ষেত্রে দেখো এই সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কি আসবে? মাইনাস হচ্ছে সূত্রের, আর বি বলতে এখানে এক্স এর যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে -6, তো এখানে -6 আসলো, আর এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, তার নিচে 1 বসিয়ে দিলাম, তাহলে এখানে আসছে +6। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 44 দাগ। ভরত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে ₹10,000 টাকা ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে 2,000 টাকা সুদ প্রদান করেন, তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে সুদ দিচ্ছে 2,000 টাকা, সুদ নিয়েছিল হচ্ছে 10,000 টাকা, আর 2 বছরের জন্য সুদ নিয়েছিল, তাহলে সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে কাটাকুটি করো, এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে এখানে 10 আসলো, তাহলে আর ইকুয়ালস টু কত আসবে? 10%। তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 48 এর কোশ্চেনে বলছে একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম, যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5/4 এর সমান হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। তো এখানে যদি আমি হরকে ধরি হচ্ছে এক্স ধরি, তাহলে এখানে কি আসবে? একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। ঠিক আছে, তো হর যদি এক্স হয়, লব হচ্ছে x-1। এবার বলছে যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি এটা সমান হবে। তাহলে এটা হচ্ছে অরিজিনাল যে ভগ্নাংশ সেইটা। এবার বলেছে যে x-1 এটা লব, তার সঙ্গে যদি +6 করা হয়, আর নিচে এক্স আছে মানে হর যেটা, তো সেইটা সমান বলে দেবো আছে 5/4। তো এটা সলিউশন করো এবারে। 4x, এখানে আসবে প্লাস, এখানে বিয়োগ করলে 5 আসবে, তাহলে 20 আসলো, এখানে 5 × 4 20 ইকুয়ালস টু 5x। তাহলে x ইকুয়ালস টু কত? 20 আসলো। তাহলে এটা হচ্ছে 20 আর ওটা 19, তাহলে 19/20 হবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 50 দাগের কোশ্চেন। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং তাদের উচ্চতা অনুপাত হচ্ছে 3:4, তাহলে তাদের ভূমির অনুপাত কত হবে? তো এখানে বলছে দুটি যেহেতু ত্রিভুজ বলেছে, তাহলে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে x1 আর অপরটা হচ্ছে x2 ধরলাম, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ভূমি ইন্টু উচ্চতা, তাহলে x1 ইন্টু উচ্চতা, এখানে অনুপাত দেওয়া আছে, তাহলে 3 দেওয়া, তাহলে 3 ধরলাম, 1/2 ইন্টু x2 ইন্টু এখানে 4 পরেরটার উচ্চতা দেওয়া আছে, আর এটা বলে দেওয়া হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত 4/3। তো হাফ ওপর নিচে কেটে গেল। এবার x1
বাই x2 ইকুয়ালস টু কত আসবে 16/9, তাহলে ভূমির উচ্চতা হচ্ছে 16:9 হবে। এ দাগের অপশন সঠিক। নেক্সট 51 দাগের কোশ্চেন, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি নতুন গোলক তৈরি করা হলো, নতুন গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে সূত্র। এবারে বলেছে এখানে তিনটে ব্যাসার্ধ দেওয়া আছে, মানে তিনটি গোলক, আর তিনটি গোলকের সমান একটা নতুন গোলক তৈরি হবে। তাহলে এদের আয়তনটা যোগ করতে হবে। তাহলে 4/3 পাই 3-এর কিউব প্লাস 4/3 পাই 4-এর কিউব প্লাস 4/3 পাই 5-এর কিউব, এটার সমান কি আসবে 4/3 পাই বড় আর তার কিউব। ঠিক আছে, তো এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিলাম, তাহলে কিন্তু এগুলো কেটে যাবে। ঠিক আছে, এই পুরোটা কেটে যাবে এইটার সাথে। তাহলে পড়ে থাকবে কি 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়ালস টু আর কিউব, মানে বড় যে আরটা আসবে, মানে যেটা হচ্ছে নতুন গোলকটির ব্যাসার্ধ, সেটা কিন্তু বড় আর। তাহলে আমরা কি পেতে পারি এখান থেকে, 3-এর কিউব মানে এখানে আসবে 27, 4-এর কিউব মানে কত 64, 5-এর কিউব মানে হচ্ছে 125। তো এটা যোগ করো, 11 আর 5 6, মানে 16 আসলো, হাতে 1, এখানে 9 আর 2, 11-র 1 হাতে 1, এখানে 2, তাহলে 216 আসলো। তাহলে আর ইকুয়ালস টু কত আসবে 6 আসবে। ঠিক আছে, কারণ আর কিউব ইকুয়ালস টু 216, তাহলে আর ইকুয়ালস টু 6 আসলো। তো ডি দাগের অপশন এখানে সঠিক হবে, যে বড় নতুন গোলকটি হবে সেটার ব্যাসার্ধ কত হবে 6। নেক্সট 53 দাগের কোশ্চেন, যদি দুটি সমান্তরাল রেখাকে একটি ভেদক ছেদ করে যার একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ 2:3 অনুপাতে থাকে, তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটি হলো কত? তো দেখো দুটি বাহু দেওয়া আছে আর একটা আহ, ছেদক বাহু দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। আমি যদি নাম দিই এ বি সি ডি, আর এটাকে নাম দিলাম ই এফ, ছেদন বিন্দুকে নাম দিলাম এ বি সি ডি ই এফ জি, এটা এইচ নাম দিলাম। তো এবারে বলেছে দেখো আহ, একই পাশের দুটি অভ্যন্তরীণ কোণ, মানে একই পাশের দুটি অভ্যন্তরীণ কোণ মানে এই দুটোর কথা বলছে। যদি আমি এই সাইড ধরি, এই সাইড ধরলেও সেই একই ব্যাপার হবে। তো এবার দেখো আমি একটা জিনিস বলি, যে এই যে কোণটা আর এই যে কোণ, এই দুটো কোণকে বলা হয়, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে বলা হয় হচ্ছে পরস্পর, মানে অনুরূপ কোণ বলা হয়। এ জি ই ইকুয়ালস টু এটা সি এইচ জি, এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আরেকটা এটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এটাকে বলা হয় হচ্ছে একান্তর কোণ, মানে এ জি সি ইকুয়ালস টু এটা জি এইচ ডি, এটাকে বলা হয় একান্তর কোণ। ঠিক আছে, এবার এখানে দেখো আহ, এই যে টোটালটা, টোটালটার যেহেতু একটা সরল রেখা, তাহলে আমি লিখতে পারি সি এইচ জি প্লাস জি এইচ ডি ইকুয়ালস টু 180 লিখতে পারি ডিগ্রি। এইবারে এখানে দেখো আমাদের সিএইচজি, এক্ষেত্রে অনুপাত কিন্তু দেওয়া আছে, দুটি কোণের দুটি অভ্যন্তরীণ কোণের অনুপাত দেওয়া আছে। তার মানে আগে লিখে নিই এ জি এইচ ইস টু সি এইচ জি, এর অনুপাত দেওয়া আছে 2:3 দেওয়া আছে। ঠিক আছে, এবার এই জায়গার থেকে আমি লিখতে পারি কি, তাহলে সি এইচ জি প্লাস, এখানে দেখো জি এইচ ডি, এটাকে কিন্তু আমরা এইটা লিখতে পারি, এ এ জি সি লিখতে পারি। আচ্ছা, এখানে সি আসবে কেন, এই জায়গাটা একটা ভুল হয়েছে, এখানে কিন্তু এইচ আসবে। ঠিক আছে, এই জায়গাটা এইচ হবে, আমি এই কোণটা দেখেছি, এখানে এইচ আসবে। তো দেখো এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এ জি এইচ এটা আমি লিখতে পারি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এবার এই যে অনুপাত কিন্তু আমাদের আছে 2:3, তাহলে 2x ধরে নিলাম প্লাস এটা 3x ধরে নিলাম, তাহলে 180 ডিগ্রি, তাহলে 5x ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু কত আসবে, x ইকুয়ালস টু আসবে হচ্ছে 36 ডিগ্রি।
তাহলে বৃহত্তম কোণ কোনটি, মানে 3 অনুপাত সমতুল্য 3 ইন্টু 36, মানে 3 3 9 90, আর 318, মানে 108 আসবে, 108 ডিগ্রি। তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণে পরিণত করা যাবে? তো দেখো এখানে সি দাগের দেখো কি বলছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3/b। তো যদি এখানে 3/b আছে, যদি বিটা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না, তখন কিন্তু মানে ত্রিঘাত হয়ে যাচ্ছে। এখানে 2 আছে আর এক্সট্রা বি এখানে যুক্ত হচ্ছে, তো এটা তো হবেই না, সি হবে না। ডিটাও হবে না, কেন? দেখো এখানে কিন্তু নিচে এক্স স্কোয়ার আছে আর এদিকে এক্স এ একটা সমীকরণ আছে, তাহলে কিন্তু এখানেও সেই ত্রিঘাত হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু প্রপার যে দ্বিঘাত সমীকরণ সেটাও আসবে না প্রপার। এটা মানে দেখতে দ্বিঘাত সমীকরণের মতো, কিন্তু প্রপার যে দ্বিঘাত সমীকরণ, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেইটা কিন্তু আসবে না। তো এখানে দেখো আমি প্রপারলি কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করতে পারবো। তাহলে এম প্লাস 1 মাইনাস 1/m+1 ইকুয়ালস টু 65। যদি আমি লসাগু করি তাহলে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 আর -1, আর এখানে নিচে যেহেতু m+1 আসছিল সেটা এই দিয়ে গুণ করে দিলাম, তাহলে 65m প্লাস 65। তো এবারে সব কটা এদিকে নিয়ে আসো, তাহলে এম স্কোয়ার, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে -63m, আর এই -1 +1 কেটে গেল, -65 চলে আসলো ইকুয়ালস টু 0। দেখো এটা একটা প্রপার দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তো এখানে এ দাগের অপশনটা সঠিক হবে, মানে হচ্ছে এই ডি দাগটা সঠিক হবে। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে এ বি একটি কাজ, এ আর বি একটি কাজ যথাক্রমে 45 দিন আর 40 দিনে করতে পারে, তাহলে এদের লসাগু কত আসবে? 100, মানে 360 আসবে। তো যদি আমি 45 দিয়ে ভাগ করি, 360কে 45 দিয়ে ভাগ করলে কি আসবে? এখানে 360কে 4 ইন্টু 90 করো বাই 45, তাহলে এখানে কিন্তু 8 আসলো, আর এখানে আসবে কত? এটা 9 আসবে। ঠিক আছে, তো আমাদের এটা এর দক্ষতা 8, বি এর দক্ষতা 9 চলে আসলো। এবার এখানে বলেছে তারা একসাথে কাজটি শুরু করার কিছু মানে করে, কিন্তু এ কিছুদিন পর চলে গেল, বি বাকি কাজ 23 দিনে শেষ করলো, এ কতদিন পরে চলে গিয়েছিল? তো দেখো বি বাকি কাজটা 23 দিনে করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে 23 ইন্টু 9 যদি করি তাহলে 180 আর 27, মানে 207 অংশ বি একা করেছিল। মানে এ আর বি যখন একসাথে করার পরে বাকি যে কাজটা সেটা বি একা করেছিল 207 অংশ। তাহলে যদি বিয়োগ করে দিই এখান থেকে কত আসবে? 3, এটা আসবে 5, আর এখানে আসবে 1। তাহলে এই এত পরিমাণ কাজ এ আর বি একসাথে করেছিল। তাহলে যদি এটা যোগ করি, 8 আর 9 যোগ করলে 17, তাদের মানে এ আর বি এর মিলিত যে এফিসিয়েন্সি সেটা 17 আসলো। তাহলে এখান থেকে যদি কাটো, তা 17 যদি কত দিয়ে যাবে? 9, 7 9, হ্যাঁ 7 9 63, তাহলে 90, আর 63 যদি করি তাহলে 153 চলে আসছে। তাহলে এখানে পুরোপুরি কেটে যাবে। 9 দিন এ আর বি একসাথে করেছিল, তারপরে এ চলে গিয়েছিল। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, কিন্তু একটি নকল ওজন ব্যবহার করেন যার ওপরে 984 গ্রাম লেখা আছে, কিন্তু যার ওজন আসলে অনেক কম। সেই নকল ওজন ব্যবহার করে দোকানদার 23% লাভ করেন। ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাণ নির্ণয় করুন। আচ্ছা, তো প্রকৃত পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের যেটা জানতে হবে, এখানে বিক্রি করার সময় কিন্তু ঘাপলাটা করছে, মানে ক্রয় করার সময় যে যে দোকানদার সেও তো পাইকারি হিসেবে কিনে আনে, তো সেখানে ঘাপলাটা হয়নি। ঘাপলাটা হচ্ছে কোথায়? যখন সে বিক্রি করছে। তো তখন সেক্ষেত্রে কি হবে? সিপি আর এসপি, মানে ক্রয় করার সময় আর বিক্রয় করার সময়। তো এখানে সিপি কত, প্রাইস কত আসবে? 100 যদি সিপি হয়, এসপি হচ্ছে 123, কারণ তার লাভ হচ্ছে 23%। তো সেক্ষেত্রে মানে যেহেতু ঘাপলা হচ্ছে, তার ওয়েটে কি হবে? ওয়েটটা তখন উল্টে যাবে, 123 এখানে আসবে আর 100 এদিকে চলে যাবে। তো এবারে তাহলে ডব্লিউ ইকুয়ালস টু, এখানে কিন্তু ওয়েট বোঝাচ্ছে। তো সে বলেছে যে বিক্রয় করার সময় কিন্তু সে ক্রয় মূল্যের মানে
ক্রয় মূল্যের হিসাবেই সে দ্রব্যটা দেবে, কিন্তু সে দিচ্ছে 123 দেওয়ার কথা ছিল তার, মানে দেওয়া উচিত ছিল, কিন্তু সে দিয়েছে কত, 100 দিয়েছে প্রকৃতপক্ষে। তাহলে 123 সমতুল্য আমরা লিখতে পারি কি, 123 ইউনিট সমতুল্য লিখতে পারি 984। তাহলে 100 ইউনিট সমতুল্য কত গ্রাম আসবে, এটা গ্রাম। তাহলে 984/123 ইন্টু 100, এটা দিয়ে কাটলে এখানে কিন্তু এটা হচ্ছে 8 দিয়ে যাবে, মানে 123 ইন্টু 8 করলে 8×96 আর 24, তো এটা আসছে। তো এখানে 800 গ্রাম সে অরিজিনালি দিয়েছে। নেক্সট 68 দাগের কোশ্চেনের এই সরলটা করতে হবে। তো কিভাবে করবে, খুব সহজে এটা করা যায়। 5 মাইনাস 3/4 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে 5/2 করে দিলাম, মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 1/2 লিখে দিলাম, 0.5কে 1/2 লিখলাম, প্লাস এটা যেহেতু বার দেওয়া আছে এটা মানে কিন্তু ব্র্যাকেট, তো এটা আমি আলাদা করে নিচ্ছি। এখানে 1/6 প্লাস মাইনাস এটা -1/7, তো এখানে 42 আসবে। 7 - 6 মানে 1/42 আসবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা খুব সহজে করা যায়, এটা জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দাও, এটা ব্র্যাকেট আছে, তো তো আমি এই যে মাইনাস যেটা আছে এটা সবার সাথে গুণ করে দাও, এখানে যেটা ব্র্যাকেট আছে, তো এখানে যদি তুলে দিই, আর এইটা আসবে হচ্ছে মাইনাস আসবে এখানটায়, এটা হলো। এবারে এবারে কি করব, যে 5 মাইনাস, এই যে মাইনাসটা এই সবার সাথে গুণ করে দাও, তাহলে 3/4, এখানে মাইনাস চলে আসলো 5/2, এখানে মাইনাসটা প্লাস চলে আসবে 1/2, এখানে মাইনাসটা প্লাস চলে আসবে 1/42। তো এবারে দেখো এখানে 5/2 আর 1/2 যদি এটা বিয়োগ করে দাও তাহলে কিন্তু 4/2 আসবে, -4/2। তাহলে 5 মাইনাস 3/4, এখানে -4/2 প্লাস 1/42, তো এটা কেটে গেলে 2 আসলো। তাহলে 2 আর 5-এর সঙ্গে যদি আমি বিয়োগ করে দিই, এখানে 3 -3/4 আর এটা +1/42 হলো। এবারে তাহলে এদের লসাগু কত আসবে, 84 আসবে। তাহলে 84 ইন্টু যদি 3 করি, 84 ইন্টু 3 করলে 12 2 হাতে 1, 24 25, তাহলে 252 মাইনাস এখানে 63, আর এখানে আসবে কত, +2 আসবে। তো তাহলে ওখানে আসছে হচ্ছে, এটা যদি যোগ বিয়োগ করো তাহলে 252 মাইনাস 61, এখানে বিয়োগ করে দিলাম আগে দুইটা, তো বিয়োগ করে দিলে এখানে 1 9 1, তাহলে 191/84 আসছে। তো এখানে কি করে আসবে, এটা 2 দিয়ে যাবে ফার্স্ট, তো 168 আসলো, আর এখানে আসলো কত, বিয়োগ করলে আসছে হচ্ছে 3, এটা 2, মানে 2 পূর্ণ 23/84, তাহলে অ্যান্সার হবে সি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে দুটি অঙ্কের একটি সংখ্যার 1/3 তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত। তাহলে দুই অঙ্কের একটি সংখ্যার 1/3, তাহলে আমি সংখ্যাটা ধরি হচ্ছে এক্স, তো সংখ্যাটির 1/3 তার পরবর্তী যে সংখ্যা, তার পরবর্তী সংখ্যা কোনটা হবে, পরবর্তী সংখ্যা নিশ্চয়ই x+1 আসবে, তো এইটা মাইনাস x+1 বাই এখানে পরবর্তী সংখ্যার 1/4, তাহলে প্লাস এটা 1/4 ইকুয়ালস টু, এখানে বলছে 1, 1 যেহেতু বেশি হবে তাই জন্য 1 দিলাম। তো এখানে লসাগু আসবে 12, 4x মাইনাস 3x মাইনাস 3 ইকুয়ালস টু 1, এখানে x মাইনাস 3 ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 15, তো এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 72 দাগের কোশ্চেন, এখানে বলছে যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত হবে। তো এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², এখানে আমি যদি r ধরি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 4πr² আসবে। তাহলে এইটা সমান বলে দিয়েছে 2124 পূর্ণ 4/7, মানে পূর্ণটা কিভাবে লেখা যায়, +4/7 আকারে লেখা যায়। এবার আমি 4 দিয়ে উভয় সাইডে কেটে দিলাম, তাহলে 4 দিয়ে এখানেও 4, 4কে এখানেও কাটলাম, এখানেও যদি 4কে কাটি তাহলে 4 × 5 = 20, 3 × 4 = 12, আর 4 1 কে 4, আর এই 4টাও কেটে দিলাম আমি, প্লাস আকারে আছে। তো এবারে দেখো এখানে
22/7 ইন্টু আর স্কোয়ার। আর এখানে আমি লসাগু করে দিই, তাহলে 7 আসলো। এখানে 531 ইন্টু 7 করলে 3500, 3×7 = 21 আর 7 মানে 3717, আর প্লাস এখানে 1 ছিল, কেননা 4 কেটে দিলে তো এখানে 1 আসবে, তো এখানে ওইটা লিখলাম। এই সাত কেটে গেল, তাহলে 22 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু, এটা আসছে কত, 3718। আচ্ছা, 3718কে যদি আমি 22 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 22×1 = 22, এখানে 5 1 1 6 দিয়ে করো, তাহলে 100, 12, 6×12 মানে 132। আচ্ছা, এবার দেখো এখানে 9 আসলো, এটা আসবে কত, 1, এটা 8। তো দেখো 22কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, 9 দুগুণ, কারণ কি এখানে 8 যেহেতু আছে ওই জন্য 9 দুগুণ 18 আসছে, তাহলে 8 ইউনিট ডিজিট আসছে, আর এখানে 19 আসবে। তো তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে এটা, তাহলে এখান থেকে আসছে কত, 169 আসলো। এগুলো রাপ করে নিই, তাহলে আর ইকুয়ালস টু কত, √169। এখানে প্লাস মাইনাস আসতো, কিন্তু যেহেতু এখানে ব্যাসার্ধ চেয়েছে তাহলে সবসময় ধনাত্মকটাই ধরতে হবে আমাদের, তাহলে এখানে আর ইকুয়ালস টু 13 হবে, 13 সেমি। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 74 দাগের কোশ্চেন, ত্রিভুজ পি কিউ আর এর ও হলো কেন্দ্রবিন্দু, মানে হচ্ছে ইন সার্কেল, ইন সেন্টার, এবং পি যে কোণ তার মান হচ্ছে 42 ডিগ্রি, তাহলে কোণ কিউ ও আর এর পরিমাপ কি? তো এখানে ইন সেন্টার মানে কি বলতো, এই যে ত্রিভুজটা দেওয়া আছে এটা হচ্ছে ইন সেন্টার, মানে হচ্ছে এই বড় যে ত্রিভুজের মাঝখানে যে ত্রিভুজটা আছে, এই বৃত্তটা আছে, সেটাকে বলা হয় ইন সেন্টার। তো ইন সেন্টারের কেন্দ্র কিন্তু ও, ঠিক আছে। তো বলেছে যে এইটার আমাদের মান দেওয়া আছে, পি এর মান, আমাদের এই মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এই যে কোণটা আছে, তো এখানে কিউ ও আর ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস এই যে বহিঃকোণটা আছে মানে পি আছে, কোণ পি বাই 2, তাহলে 90 প্লাস পি এর কোণ বলে দেওয়া হচ্ছে 42 ডিগ্রি বাই 2, তাহলে 90 প্লাস 21 মানে 111 ডিগ্রি। তো সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 78 দাগের কোশ্চেন, এখানে বলছে যে টু √2 2 টু দি পাওয়ার n এখানে আছে ইকুয়ালস টু 64, তাহলে n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n/2 আসলো, আর এখানে 64কে আমি এইভাবে লিখতে পারি, 4-এর কিউব আসলে কিন্তু 64 আসে, মানে 2-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার, মানে কি এখানে 2 টু দি পাওয়ার n/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার, এখানে আসবে হচ্ছে এটা 6, যোগ করতে হবে যেহেতু সূচকের নিয়ম অনুসারে। তাহলে যেহেতু বেস সমান, তাহলে আমরা কি করতে পারি, n/2 ইকুয়ালস টু 6 করতে পারি, তাহলে n ইকুয়ালস টু আসবে হচ্ছে 12। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 81 দাগের কোশ্চেন, যখন ঘড়িতে সময় 9:50, তখন কাঁটা দুটির মধ্যে উৎপন্ন হওয়া বৃহত্তর কোণের মান কত? তো এখানে যে ঘড়িটা সেটা কিন্তু 360 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি কোণ টোটালটা। তো এখানে বলছে যে 9:50-এ আমরা আগে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে থিটা মানে অ্যাঙ্গেল ইকুয়ালস টু, এটা হচ্ছে মানে 60 এইচ মানে হচ্ছে আওয়ার হ্যান্ড, এখানে ডিফারেন্সের চিহ্ন, আর 11 ইন্টু মিনিট হ্যান্ড বাই 2। তো এখানে আমরা ফার্স্ট অ্যাঙ্গেলটা বের করি, 60 ইন্টু এখানে 9:50 বলেছে মানে 9 ডিফারেন্স 11 ইন্টু 50/2। তো এবারে 2 দিয়ে আগে ফার্স্ট কেটে দাও, তাহলে 30 ইন্টু 9 ডিফারেন্স, আর এখানে 11 ইন্টু 25। এবারে দেখো কোনটা বড় হচ্ছে, এটা হচ্ছে 270, আর এটা আসছে হচ্ছে 572। তো এইটা বড় হচ্ছে, তাহলে কি আসবে, ডিফারেন্সের চিহ্ন এখানে ছিল, তার মানে যেটা বড় সেটা আগে লিখতে হবে। তাহলে 275 মাইনাস 270, তাহলে এখানে 5 ডিগ্রি আসলো। মানে তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, মানে 9টা এখানটায় আর 50 এরম জায়গায় হবে, ঠিক আছে। তো এদের মধ্যে গ্যাপ 5 ডিগ্রি, তো বৃহত্তম যে কোণটা এইটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, তাহলে আসবে হচ্ছে
355 ডিগ্রি। তো মানে 9টা বলতে এই 10টার ঘরের দিকে থাকবে, ঠিক আছে, 9টা 50 যেহেতু। তো এখানে আহ, তিনটে মানে 355 ডিগ্রি হবে বৃহত্তম কোণ। নেক্সট, 82 কোশ্চেন। রামু সাধারণত তার আয়ের 72% খরচ করত, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি তার খরচ 5% বৃদ্ধি পেয়েছে যদি প্রথমে রামু সঞ্চয়ের পরিমাণ হয় ওয়াই টাকা, আয় আয় বৃদ্ধির পর তার সঞ্চয়ের পরিমাণ হয় এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স পার্সেন্ট এর মান কত হবে। তো এখানে দেখো আমাদের ইনকাম যদি 100% ধরি, তার খরচ করছে কত, এক্সপেন্ডিচার হচ্ছে 72%, ঠিক আছে, পার্সেন্ট। আর সেভিংস তাহলে কত হচ্ছে, এখানে 28% সেভিংস হচ্ছে। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আয় 12% বৃদ্ধি পায়, তাহলে কি আসবে, 112%। তো তখন তখন বলেছে পাশাপাশি তার খরচও 5% বৃদ্ধি পাচ্ছে। তো খরচ এখানে এক্সপেন্ডিচার এইটা 72, তো 72-এর 5% মানে কত, 5% মানে হচ্ছে 1/20, তার মানে 21/20 হবে। কারণ আমি যে এক্স্যাক্টলি যদি নতুন যে এক্সপেন্ডিচার সেটা যদি পার্সেন্টেজ বের করতে যাতে 21/20 হবে, তাহলে এখানে আমি 2 দিয়ে কাটলাম, এটা আসবে কত, 36/10, তাহলে 36 ইন্টু 21 যদি করি 6-3, তাহলে এখানে 72 আসলো। তাহলে এখানে আসবে 6-5-7, মানে 75.6%। তাহলে 112% থেকে যদি আমি মানে 75.6 বিয়োগ করে দিই, তাহলে এখানে 4, এখানে আসবে কত, 36 প্লাস 36.4%, এইটা আসলো। এবারে এখানে বলে দেওয়া আছে যে আহ, যে আয় বৃদ্ধির পর তার সঞ্চয়ের পরিমাণ হয় এক্স, সঞ্চয়ের পরিমাণ মানে এইটা 36.4% মাইনাস ওয়াই, কোনটা বলেছে, ওয়াই হচ্ছে প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ, তো এটা 28%, তো 28 বাই নিচে 28 ইন্টু ইন্টু এখানে কত আসবে, 100 আসবে। তো যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে এটা বিয়োগ করলে 8.4/28 ইন্টু 100। তো পয়েন্ট আমি নিচে নিয়ে আসলাম, এই 10 মানে উপরে একটা শূন্য কেটে দিলাম, তো 28 দিয়ে আমি এটা কাটলে 3 আসলো, তো অ্যান্সার কত আসবে, 30% আসবে। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 86 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, এখানে বলছে নিম্নলিখিত তালিকা যত্ন সহকারে পড়ো। 86 নম্বর প্রশ্ন উত্তর দাও, 6টি ভিন্ন রাজ্য থেকে একটি প্রবেশিকা পরীক্ষা হাজির হওয়া পরীক্ষার্থীর সংখ্যা লাখে, তাহলে এখান থেকে আমাদের বলেছে যে কোন শহর থেকে প্রবেশিকা পরীক্ষায় বিফল হওয়া ছাত্রের সংখ্যা সর্বাধিক হবে। তো এখানে দেখো ABCDEF অব্দি দেওয়া আছে শহরের তালিকা, এখান থেকে বিফল হওয়া এ শহরে শিক্ষার্থীর সংখ্যা কি আসবে, 1.25 ইন্টু টোটাল অনুপাত হচ্ছে 10, আর আমাদের বের করতে হবে কত, 3 অনুপাত। তাহলে এখান থেকে কি আসবে, এখানে আসবে হচ্ছে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে 375/10 আসলো, দুটো পয়েন্ট আগেই ছিল, নিচে 10 ছিল বলে 0.375 আসলো। বিফল শিক্ষার্থী বি শহরের সংখ্যা কত আসবে, 3.14 ইন্টু এখানে টোটাল হচ্ছে 8, আমাদের 3 অনুপাত বের করতে হবে, তাহলে আগে 3 দিয়ে গুণ করো, তাহলে 942, তাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 এককে 8, 1 4, 8 এককে 8, এটা 6, 2 আসলো, 27টা 56, আবার 6, এখানে যেহেতু পয়েন্ট চলে এসছে পয়েন্টের জন্য আবার 0 লিখতে পারি, 27টা 56, 3টে অবধি লিখছি কারণ পয়েন্টের পরে 3টে সংখ্যা অবধি আগেরটাও লেখা হয়েছে ওই কারণে, 1.177, ব্যাস এটা হয়ে গেল। এবারে সি শহরে দেখো, সি শহরে এখানে 1.08 ইন্টু টোটাল অনুপাত হচ্ছে 9, তার মধ্যে 5 আমাদের বের করতে হবে, তাহলে 9 দুগুণ মানে 9 এককে 9, আর 9 দুগুণ 18, তাহলে 0.12 আসলো। তাহলে 5 দিয়ে যদি 12 গুণ করি তাহলে 60, তাহলে পয়েন্টের পরে 60 আর একটা শূন্য আমি বসিয়ে দিতে পারি, অসুবিধা কিছু নেই, কারণ পয়েন্টের পরে শূন্য বসানো যেতে পারে। এবার আমাদের ডি সিটিতে বিফল হওয়া
শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে ডি ইকুয়ালস টু এখানে 2.27 ইন্টু এখানে 3 আর 1 4 আর 3 অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে 681কে এখানে পয়েন্ট দিলাম 6.81, 4 দিয়ে ভাগ করি, 4 1 4, 2 8, পয়েন্ট দিয়ে 4 7 28, তাহলে 1 নামালাম। এই পয়েন্টের জন্য আরেক মানে পয়েন্ট আছে এবং শূন্য দিয়ে আরেকটা শূন্য নামাতে হবে, কারণ দুটো পরপর নামানো হচ্ছে। তো 4 দুগুণ 8, আমাদের তিনটে সংখ্যা অবধি রেখে দিলেই হবে। তাহলে 1.702 এই অবধি হলো। এবার এবার হচ্ছে ইতে দেখো, ইতে বলে দিয়েছে হচ্ছে 1.85 ইন্টু 5, আমাদের অনুপাত বের করতে হবে 2 অনুপাত। তো 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 3 5 15 আর 5 7 35। তো যদি গুণ করো তাহলে 0.274 আর একটা জিরো আমি বসিয়ে দিলাম। এবারে বাকি আছে এফ। এফ এ দেখো এখানে 2.3 ইন্টু এখানে অনুপাত দেওয়া আছে 4:5, মানে এই 7:5, মানে এখানে নিচে 12, ওপরে 5 আসবে। তো ফার্স্ট আমি 3 দিয়ে কেটে দিলাম, 3 নং 27 আর 1, তাহলে 3 দিয়ে কাটলে এটা 4 আসলো। এবারে গুণ করে দাও, তাহলে 4.55। তো 4 দিয়ে ফার্স্ট কাটলে 4 1 4, এখানে হচ্ছে পয়েন্ট দিয়ে 5 নেমে গেল, তাহলে 4 1 4, 1 5, তারপরে কত আসবে এখানে 3 4 12, জন্য এখানে 3 আসলো, পয়েন্টের জন্য 0 আসলো, তাহলে 4 7 28। জাস্ট আমাদের এইটুকুনি লাগবে, 1.137। এইগুলো হচ্ছে আমাদের সব মানে বিফল যে পরীক্ষার্থী তাদের মান পেয়ে গেলাম। তো এখান থেকে যেটা বড় হবে সেটাই হচ্ছে সর্বোচ্চ হবে। তো এখান থেকে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এই যে ডি দাগ। তো ডি নম্বর সিটিতে কিন্তু সব থেকে বেশি বিফল শিক্ষার্থী আছে। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে দেখো, এখান থেকে বলছে 2022 থেকে 2023-এ যখন যাচ্ছে তখন কত বৃদ্ধি পেয়েছে দেখো, এখানে 1.9 বৃদ্ধি পেয়েছে। তাহলে 1.9 বাই 9.5 ইন্টু 100, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। 5 19 95, তাহলে 5 দিয়ে আবার যদি এটাকে কাটি তাহলে 20 আসছে। তো 20% আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নের টেবিলে দুইজন ছাত্রী মুনমুন আর আলোর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখো, এখানে মুনমুন মানে এই 20 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, তার মধ্যে গণিতে 18 পেয়েছে, 20-র মধ্যে বাংলায় 17 পেয়েছে, 20-র মধ্যে ইতিহাসে 16 পেয়েছে, আর 20-র মধ্যে ভূগোলে 15 পেয়েছে। এটা হচ্ছে মুনমুনের। আলোর ক্ষেত্রে সেই সেরকম, এখানে কিন্তু সর্বোচ্চ নাম্বার 100-র মধ্যে এখানে গণিতে 85 পেয়েছে, এখানে পরপর এটা আছে। তো আমি দেখো ফার্স্ট মুনমুনের যে পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছে সেটা আমি ফার্স্ট বের করব। তো এখানে টোটাল 80 নম্বরের পরীক্ষা হয়েছে, তার মধ্যে সে পেয়েছে কত দেখো, 15 কিন্তু সব জায়গায় আছে, তাহলে 15 সব থেকে কম। তাহলে 4 15 60, 60 1, এখানে 1 আর 2 আছে, এখানে 15 প্লাস 2, তাহলে 1 আর 2 এখানে 3, আর এখানে 3 6, তাহলে 66, যোগ করলে 66 আসবে। তাহলে 66 ইন্টু 100, এটা মুনমুনের। তো এখানে যদি আমি কাটি এটা, এখানে 2 থাকলো, 4 দিয়ে কাটলে এটা হবে 33, আর এখানে মানে এটা 2 দিয়ে কাটলাম, এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে 5 আসলো। তাহলে 165/2, এটা মুনমুনের পার্সেন্টেজ পেলাম। এবারে আমরা আলোর পার্সেন্টেজ বের করব। আলো আলো দেখো টোটাল 400 নম্বরের পরীক্ষা হয়েছে, তার মধ্যে এখানে যদি যোগ করো 5 আর 5 10, শূন্য হাতে 1, 9 আর 7 16, আর 6 22, আর 7 29, তাহলে এইটা আসলো ইন্টু 100। তো এটা কেটে গেল, 2, এখানে 2 দিয়ে কাটলে 2 1 2, তারপরে এটা হচ্ছে কত, 2 1 2, 4 2 8, আর 5 2 10, তাহলে 145/2 আসলো। এটা হচ্ছে আলোর পার্সেন্টেজ। এবার পার্থক্য চেয়েছে, তাহলে এটা পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। তো পার্থক্য যদি বের করতে হয় তাহলে বিয়োগ করে দেবো, তো এখানে আসবে কত, 20
বাই 2, তো 10% হচ্ছে পার্থক্য। তো সি দাগের অপশন সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।